গোলকধাঁধার মতো একটি অন্ধকার রুম, যেখানে বৃত্তাকার নকশার মাঝে দাঁড়িয়ে 50 জন মানুষ খেলছে মৃত্যুর এক ভয়ঙ্কর খেলা। প্রতি 2 মিনিট পর পর তাদের মাঝে কাউকে না কাউকে মরতে হবে। বিভৎস এই খেলা ছেড়ে কেউ যেতে পারবে না, কেননা নির্দিষ্ট স্থান ত্যাগ করলেই হবে নিশ্চিত মৃত্যু। চিটিং করলেও আপনাকে হারাতে হবে নিজের প্রাণ। এমনই গল্পের অদ্ভুত এক মুভির এক্সপ্লেনেশন দেখতে চলেছেন আজ আপনারা। কিভাবে থামবে এই খেলা, কে আর কারাই বা টিকে থাকবে শেষ পর্যন্ত, এটি জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মুভি শুরু হয় একটি অন্ধকার রুমে, যেখানে অনেকগুলো মানুষ অজ্ঞান অবস্থায় দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের মাঝে একটি মেয়ে হুঁশ ফিরে পায় আর জেগে ওঠে। মেয়েটি দেখতে পায় সবাই বন্ধ ঘরে একটি সার্কেলকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আবার সেই সার্কেলকে ঘিরেই সবাই তার নিজস্ব একটি করে বৃত্তের মাঝে দাঁড়ানো অবস্থায় রয়েছে। সে সবাইকে হ্যালো বলে। সাড়া না পেয়ে সে তার বৃত্ত থেকে বেরিয়ে আসতে যাবে, তখনই রিং বেল বা অ্যালার্ম জাতীয় কিছু একটা বেজে ওঠে। সে আবার চেষ্টা করে, কিন্তু একই ঘটনা ঘটে। সে পাশের জনকে স্পর্শ করে ডাকতে গেলেও অ্যালার্মটি বেজে ওঠে। চারিদিকে তাকিয়ে সে বুঝে যায় যে নির্দিষ্ট সার্কেলের বাইরে গেলে বা কাউকে স্পর্শ করলে বিপদ ঘটতে পারে। তখন একজন ছেলে জেগে ওঠে আর তাকে বলে, থামুন, নড়বেন না, তারা আমাদের দেখতে পাচ্ছে। মেয়েটি বলে, কারা, আর আমরাই বা কই আছি? ছেলেটি জানায় যে সে এসব সম্পর্কে জানে না। তারপর আরেকটি মেয়ে জ্ঞান ফিরে পায় এবং হেল্প হেল্প বলে চিৎকার দিতে থাকে। ছেলেটি তাকে থামতে বললেও মেয়েটি চলে যাবার জন্য তার সার্কেল থেকে বেরিয়ে যায়। তখনই মধ্যে থাকা সেন্টার পয়েন্ট থেকে একটি লেজার রশ্মি বা বৈদ্যুতিক শক বেরিয়ে এসে তাকে মেরে ফেলে। অর্থাৎ কেউ তার নিজস্ব সার্কেল থেকে বের হতে পারবে না। বাকি দুজন সেটি দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর খুব জোরে অ্যালার্ম বাজায়, রুমের সবাই জেগে ওঠে। একটি ছেলে লাশ দেখে নিজের সার্কেল থেকে সরে যায় আর শক লেগে মারা যায়। প্রথম ছেলেটি সবাইকে চুপ করতে বলে এবং সার্কেল থেকে নড়তে নিষেধ করে। এই সময় একটু পরপরই অদ্ভুত শব্দ হচ্ছিল। আসলে তারা কেউই জানতো না কি হচ্ছে তাদের সাথে। বেথ নামের একজন মহিলা বলে, কিসের আওয়াজ এটি? এ সময় সবাই দেখে মৃত ছেলেটির হাতে গোলাকৃতির আলো জ্বলে ওঠে এবং তার লাশ সেখান থেকে কিছু একটা টানে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রথম ছেলেটিও র্যান্ডমলি শক লেগে মারা যায়। সবাই কি হচ্ছে তা নিয়ে হট্টগোল করতে শুরু করে দেয়। কেউ কেউ সবাইকে চুপ করতে বলে। এরপর ক্যাপ পরা এশিয়ান একজন ছেলে দেখে ত্রিভুজ আকৃতির লাল রঙের ল্যান্ডমার্ক গুলিতে সে হাতের মুঠি করে সিলেক্ট করতে পারছে। এভাবে সে একটি মেয়েকে ভোট দেয় আর মেয়েটি মারা যায়। সবাই যখন বলছিল এটি আমাদেরকে মারছে কেন, তখন সে সবাইকে এই বিষয়টি জানায়। সবাই তার কথা মতো নিজের হাত ব্যবহার করে চিহ্নিত সাদা লাইট দ্বারা ভোট দিতে পারছিল। একজন বলে, আমাদের হাতে কিছু একটা করা হয়েছে। এশিয়ান ছেলেটি তখন বলে ওঠে, এভাবে আমরাই বাছাই করছি যে কে আসলে মারা যাবে। এদের মাঝে নানা বর্ণ ও জাতির বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন পেশার লোক উপস্থিত ছিল। আরো দুজন মরার পর সবাই ভাবে যে এভাবে তো সবাই মারা যাবে। তাদের কাছে এগুলো অবিশ্বাস্য লাগছিল, তাই তারা সবাই ভয় পেয়ে যায়। এ সময় একজন গর্ভবতী তরুণী বলে যে বেশি ভোট পাচ্ছে সে মারা যাচ্ছে। হাত মুঠি করলেই আলোর নড়াচড়া থেমে যাচ্ছে, আর যার কাছে থামছে তাকে ভোট দেওয়া হয়ে যাচ্ছে। একজন ভোট না দেওয়ার পরামর্শ দিলে অন্যজন বলে কেউ না কেউ ভেজাল করবেই। এ সময় কোট পরা একজন মহিলা ডাক্তারের পরামর্শে সবাই একটি মৃত মেয়েকে ভোট দেয়। এতে র্যান্ডমলি তাদের মধ্যে থেকে একজন মারা যায়। নাস্তিক টাইপের একটি লোক বলে ওঠে, এসবে কোনো কাজ হবে না। সবাই তখন ভোট না দেবার সিদ্ধান্ত নেয়। অ্যালার্ম থেমে যায় এবং আবারও র্যান্ডমলি একজন মারা যায়। অর্থাৎ ভোট দিতে হবে এবং খেলতেই হবে। সবাই বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে শুরু করে। কলেজ পড়ুয়া একজন ছেলে সবাইকে থামিয়ে দেয় আর বলে, বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই। ভোট যখন দিতেই হবে তখন সুশৃঙ্খল ভাবেই দেওয়া হোক। সবাই তার মতামত জানতে চাইলে সে বলে, প্রায় 2 মিনিট পর পর একজন মারা যাচ্ছে। এখানে 5 থেকে 6 জন ব্যক্তি রয়েছে যারা 70 থেকে 80 বছরের বৃদ্ধ। তাদেরকেই আগে ভোট দেওয়া হোক। অনেকেই রাজি না হলে সে বলে, বাস্তবেও বয়স্করাই আগে মারা যায়। এশিয়ান ছেলেটি এতে একমত হয়। কলেজ পড়ুয়া ছেলেটি 6 জন বয়স্কদের চিহ্নিত করে, যাতে প্রায় 10 মিনিট সময় পাওয়া যাবে। ছেলেটি একজন বৃদ্ধকে সরি বলে, কিন্তু সে জানায় তারও বাঁচার অধিকার আছে। তখন অনেকে নারাজ থাকলেও উপায় না পেয়ে বাকিরা সেই বৃদ্ধ লোককে ভোট দেয় আর সে মারা যায়। ছেলেটি সবাইকে এরকম কঠিন সিদ্ধান্ত নেবার জন্য মনোবল বৃদ্ধি করতে বলে। এশিয়ান একজন মেয়ে সময় নষ্ট না করে সেখান থেকে বের হবার উপায় খুঁজতে বলে। সবাই এই বিষয় নিয়ে ভাবতে শুরু করলে নাস্তিক লোকটি সেখানে থাকা একজন আর্মিকে দেখিয়ে বলে, এ সব জানে নিশ্চয়ই। এশিয়ান বালকটিও তাকে বলে, এলিয়েন বা অন্য কিছুর হামলা হলে আপনার তো জানার কথা। কিন্তু সে উত্তরে বলে, তোমাদের মতোই আমিও এসবের কিছুই জানি না। এ সময় এরিক নামের একজন ছেলে বলে, আমার মনে আছে আমরা ট্রাফিক জ্যামে আটকা ছিলাম। আমি শহরের বাইরে যাচ্ছিলাম, প্রচন্ড জ্যাম থাকায় গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছিলাম। তারপর সব অন্ধকার হয়ে গেল আর আমি এখন এখানে। সবাই তখন জানায় তাদের সাথেও এমনটাই হয়েছে।
হয়েছে। এ সময় আরেকজন বয়স্ক মহিলাকেও ভোট দিয়ে মেরে ফেলা হয়। এরিক বলে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সবাই তখন ভাবে তাদেরকে হয়তো বিশেষ কোনো জাহাজে আনা হয়েছে। তারা ভাবতে লাগে যে তাদের 50 জন ছাড়াও বাকি মানুষদের সাথেও হয়তো এমনটাই হয়েছে। গর্ভবতী তরুণীটি জানতে চায় যারা এসব করছে তাদের লাভটা কি। এরিক বলে জানি না, তবে পরের দিন চোখ খুলে দেখি আমি লাল আলোর ছোট্ট একটি ডার্ক রুমে শত শত মানুষের বডির মাঝে, যারা হয়তো মৃত বা অজ্ঞান ছিল। আমার সাথে আরো একজন জেগেছিল, কিন্তু সে এখানে নেই। মনে হয় সবাইকে ড্রাগ দেওয়া হয়েছিল। এরপর জেগে দেখি আমি এই রুমে। তখনই আরেকজন বৃদ্ধ মারা যায়। কলেজ পড়ুয়া ছেলেটি জিজ্ঞেস করে আর কি কেউ কিছু জানো? একজন বৃদ্ধ বাঁচার জন্য বলে ওই লাল ডার্ক রুমটিতে আমিও ছিলাম, আর সবাইকে সহ এসব যারা করছে আমি তাদেরকেও দেখেছি। তারা আকৃতিতে অনেক বড় ছিল আর দেখতে কালচে সবুজ রঙের ছিল। লোকটি আরো বলে তারা হয়তো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলছিল, কিন্তু ট্যাটুওয়ালা একজন ছেলে তাকে মিথ্যুক প্রমাণিত করে। সবাই তখন তাকে ভোট দিয়ে শেষ করে দেয়। এরপরের সিরিয়ালে টুপি পরা একজন বয়স্ক মহিলাকে চিহ্নিত করা হয়। মহিলাটির বয়স জানতে চাইলে সে 52 বছর বলাই সবাই কনফিউজড হয়ে যায়। সাদা চুলের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্রেস্ট ক্যান্সারের ফলে তার কেমোথেরাপি চলায় এমনটি হয়েছে, কিন্তু এখন সে সুস্থ। এ সময় বয়স্কদের চিহ্নিত করা নিয়ে কলেজ পড়ুয়া ছেলেটির সাথে সবার তর্ক শুরু হয়। পুলিশের ড্রেস পরা একজন এভাবে বয়সের মাত্রা কমতে থাকায় বিরোধিতা করে। ছেলেটি তখন বাড়াবাড়ি করে। এর ফলে কলেজ পড়ুয়া ছেলেটিকে সবাই ভোট দিয়ে শেষ করে দেয়। এ সময় আর্মি লোকটি সবার সহযোগিতায় সমাধান খোঁজার পরামর্শ দেয়। তাদেরকেই কেন এখানে আনা হয়েছে এই বিষয় নিয়ে ক্যান্সারে বাঁচা মহিলাটি সবার সাথে আলোচনা করে। এতে তারা সবাই সবার সম্পর্কে জানতে সচেষ্ট হয়। তখন বেথ নামের সেই মহিলাটি নিজের সম্পর্কে বলে যে তার আদি নিবাস ভার্জিনিয়ায়, তবে সে এখন ক্যালিফোর্নিয়াতে থাকে। সে 11 বছর ধরে হিউম্যান রিসোর্সে কাজ করছে, যদিও বা তার ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে ছিল। তার বয়স 36 এবং সে এখনো সিঙ্গেল। তার নিজের কোনো সন্তান নেই, পরিচিত বলতে বোনের সন্তানরাই আছে। আর বাসায় ক্লুডি নামের একটি কুকুর ও জেজে আর রিকি নামের বিড়াল আছে। তখনই বেথকে শক লাগে আর সে মারা যায়। তার বাচ্চা কাচ্চা না থাকায় বাকিরা সবাই একটু সন্তুষ্টি বোধ করে, কিন্তু একজন মেয়ে বলে ওঠে তাও তো সে মানুষ ছিল। সবাই তখন নাম ছাড়া পরিচিত হবার সিদ্ধান্ত নেয়। মেয়েটি মারা যাবার ফলে সিরিয়ালে থাকা কৃষ্ণবর্ণের ছেলেটি তার পরিচয় দিতে অসম্মত হয়। তখনই একজন বলে আমি ক্রেগ, পাশের এই মহিলাটি আমার স্ত্রী, আমরা দুজনই এখানে, যা কাকতালীয় হতে পারে না। তখন অন্যদের পরিচিত কেউ আছে কিনা জানতে চাইলে ব্রুস জানায় সুজান নামের মহিলা ডাক্তারটি তার পরিচিত। তখন দুজন ভুল পরিচয় দেবার ফলে সবাই ধরে ফেলে যে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক আছে। ক্রেগ বলে ওঠে প্লিজ আমার স্ত্রীকে কেউ ভোট দিবেন না, আমাকে ভোট দিতে পারেন, কিন্তু তাকে আপনারা ছেড়ে দিন। এখানে একজন ধনী ব্যক্তি ছিল যে বলে এটি সবাই বিবেচনা করে দেখবে। ধনী ব্যক্তিটি ক্যাপ পরা একজন মধ্যবয়স্ক লোককে তার পরিচয় দিতে বললে সে চুপ করে থাকে। লোকটি স্প্যানিশ ভাষী হবার ফলে তাকে নিয়ে মতভেদ শুরু হয়। ধনী লোকটি বলে যে আমাদের সাথে কথাই বলতে পারবে না তাকে রেখে লাভ নেই। এ সময় একজন মেয়ে তার অনুবাদক হিসেবে হেল্প করে। একজন উকিল বলে সে হয়তো বৈধভাবেও এদেশে ঢুকেনি, কথাটি সে স্বীকার করে নেয়। কেউ বলে এরাই কম মজুরিতে আমাদের কাজ করে দেয়, তো কেউ বলে এরা আমেরিকানদের চাকরির ক্ষেত্র কমাচ্ছে। এতে সময় পার হয়ে যাবার ফলে র্যান্ডমলি ভাবেই এশিয়ান মেয়েটি শক লেগে মারা যায়। পুলিশ লোকটি বলে ওই ট্যাটু করা ছেলেটিকে আমি চিনি, যে উত্তর হলিউডে থাকা একজন মেকানিক, আর ওর নাম রাউল জিমিনেস। সে একবার তার গার্লফ্রেন্ডকে অমানবিকভাবে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। ছেলেটি প্রথমে অস্বীকার করলেও পরে বলে তার জন্যই পুলিশের গুলিতে আমার 16 বছর বয়সী কাজিন মারা গিয়েছিল। সবাই এসব শুনে ছেলেটিকে অপরাধী ভাবতে শুরু করে। পুলিশ তাকে সবার চোখে খারাপ প্রমাণিত করে দেয়। এতে অনেকেই তাকে ভোট দিয়ে শেষ করে দেয়। ক্রিস্টিনা নামের একটি মেয়ে তখন বলে হয়তো আমাদের এটাই বের করতে হবে যে কে ভালো আর কে মন্দ। নাস্তিক লোকটি তখন বলে এভাবে দুনিয়া চলে না। কেউ কেউ বলে এসব নির্ধারণ করা আসলে অনেকটাই জটিল, কিন্তু মেয়েটি বলে হতেও তো পারে যে তারা চায় শুধু নির্দিষ্ট কিছু লোককে মারতে, কিন্তু এসব কিভাবে করবে, এতে লাভ হবে কি হবে না, এসব নিয়ে সবাই কনফিউজড হয়ে পড়ে। ক্রিস্টিনা বলে এর পেছনে কোনো না কোনো কারণ থাকতে পারে, আমাদের অন্তত একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। নাস্তিক লোকটি বলে পৃথিবীর সবকিছুরই কারণ থাকতে হবে এমনটাও নয়। এ সময় বড় চুল ও দাড়িওয়ালা একজন পেছন থেকে বলে সে বলতে চাচ্ছে কে কে আসলে বাঁচার যোগ্য সেটি বের করতে হবে। সবাই তখন নৈতিকতা, মূল্যবোধ, জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি এসবের ভিত্তিতে অন্যের চরিত্র যাচাই করতে উদ্বুদ্ধ হয়। এসব বলতে বলতে 2 মিনিট পার হয়ে যাবার ফলে হিজাব
পরা একটি মহিলা র্যান্ডমলি মারা যায়। কৃষ্ণাঙ্গ ছেলেটি তার একটি আইডিয়ার কথা জানাতে চায়। সে এখানে বর্ণবাদের প্রসঙ্গ তুলে আনে। উকিল লোকটি বলে, কেউ তোমাদের আলাদাভাবে দেখছে না। তবুও সে বেশিরভাগ কৃষ্ণাঙ্গ মারা যাবার ফলে অন্যদের সাথে তর্ক করতে থাকে। আসলে তাকে এরপর ভোট দিয়ে না মারার জন্য সবার সাথে ঝগড়া শুরু করে। তখন পুলিশ লোকটি কালোদের সুযোগ সুবিধা নিয়ে নানা অপ্রিয় কথা বলতে শুরু করে, আর ফলাফল হিসাবে সে সকলের ভোট পেয়ে মারা যায়। তখন আর্মি লোকটি বলে, আমার মনে হয় ব্যক্তিগত ঘৃণা বিদ্বেষগুলিকে আপাতত এসবের বাইরে রাখাই ভালো হবে। কিন্তু কৃষ্ণাঙ্গ ছেলেটি তখনও বলছিল, বর্ণবাদী কারো জন্য নিজের জীবন কেন হারাবো? আসলে এখানে সবাই সমান সমান। আর্মি লোকটি বলে, কারো ধর্ম বর্ণ এখানে গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে আমরা সবাই বাঁচবো সেটাই মুখ্য। অনেকেই তখন ভাবে এই খেলাতে তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। তারা সম্মিলিতভাবে নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। সবাই সমতা আনার জন্য টাই করার উদ্দেশ্যে নিজেদেরকে ভোট দিতে যায়, কিন্তু নিজেদেরকে ভোট দেওয়া যাচ্ছিল না। তখন আর্মি লোকটি বলে, সবাই তার ডান পাশের জীবিত ব্যক্তিকে ভোট দিবেন, যাতে সবাই একটি করে ভোট পায়। কথা মতো কাজ করার পরেও একজন মারা যায়। কেউ একজন ভুল করেছে মনে করে তারা সাবধানে আবার ট্রাই করে। এই সময় গর্ভবতী তরুণীটি তার পাশের ছোট মেয়েটিকে ভালোভাবে শিখিয়ে দেয়। এবারে প্রেগনেন্ট মেয়েটির সাথে একজন চেক শার্ট পরা লোক সমান ভোট পেয়ে টাই হয়ে যায়। দুইজনের উপরই হলুদ আলোর সিগন্যাল পড়ে। পুনরায় ভোটে চেক শার্ট পরা লোকটি প্রাণ হারায়। সবাই সমান ভোট পাওয়ার কথা থাকলেও এরিক জানায় এমনটি হয়নি, কেননা আমি ওই লোকটিকে ভোট দিয়েছিলাম। কারণ লোকটি তার ডান পাশের জনকে ভোট না দিয়ে ওই গর্ভবতী তরুণীটিকে ভোট দিয়েছিল, যা আমি দেখেছি। আমি এমনটা না করলে প্রেগনেন্ট মেয়েটি মারা যেত। ক্যান্সারে বাঁচা মহিলাটি লোকটির এমন কারণ জানতে চাইলে এরিক বলে, আমরা তো নিজেদেরকে ভোট দিতে পারবো না, তাহলে সবশেষে যে বেঁচে থাকবে তার কি হবে? বড় চুলওয়ালা ব্যক্তিটি বলে, তার মানে কেউ একজন বেঁচে থাকবে। এরিক বলে, এটি একটি মরণ খেলা। শেষ মানুষটাই শুধুমাত্র এখান থেকে বেঁচে ফিরতে পারবে, সে ছেলে হোক বা মেয়ে। ওই লোকটি হয়তো বুঝে গিয়েছিল যে প্রেগনেন্ট মহিলা অথবা ওই বাচ্চা মেয়েটির মধ্যে কেউ একজন সার্ভাইভ করবে, তাই সে তাদেরকে আগেই সরিয়ে দিতে চেয়েছিল। বড় চুলওয়ালা লোকটি তখন বলে, তাহলে তাদেরকে সরিয়ে ফেললেই আমাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। উত্তরে এক হাতওয়ালা একজন পঙ্গু ছেলে জানায়, এসব সত্যি হলে জীবিত মানুষটি তাদের মধ্যেই কেউ একজন হওয়া উচিত। কিন্তু এরকম অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে উকিল লোকটি অসম্মতি প্রকাশ করে। ক্যান্সারে বাঁচা মহিলাটি গর্ভবতী তরুণীর ব্যাপারে বলে, প্রকৃতপক্ষে তারা একই সাথে দুইজন। এ সময় সেই বাচ্চা মেয়েটা আর একজন বয়স্ক মহিলার মাঝে টাই হয়ে যায়, কিন্তু বয়স্ক মহিলাকেই সবাই ভোট দিয়ে সরিয়ে ফেলে। সবাই বাচ্চা মেয়েটি আর গর্ভবতী তরুণীকে নিয়ে মতভেদ শুরু করে। সেখানে একটি ছোট চুলের মহিলা ছিল যে বলে, জন্ম নিয়ন্ত্রণ করেনি বলে সে কি এখন বেঁচে যাবে? এরিকের কথায় সবাই সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে চায়। তখন ধনী ব্যক্তিটি ছোট মেয়েটার স্বভাব নিয়ে প্রশ্ন তোলে। 10 বছর বয়সী সেই মেয়েটিকে সে প্রশ্ন করে, তোমার পরীক্ষার রেজাল্ট কেমন? সকল সাবজেক্টে এ গ্রেড পেয়েছো কিনা তা জিজ্ঞেস করলে মেয়েটি জানায় সে পায়নি। সব সাবজেক্টে এ গ্রেড না পাওয়ায় পঙ্গু ছেলেটি বলে ওঠে, এখন কি তাকে এর জন্য মেরে ফেলা হবে? ধনী লোকটি বলে, তাদের ভেতর একজনকে তো মরতেই হবে, তাই সিদ্ধান্তটি এখনই নেওয়া উচিত। এ সময় তাদের দুজন সহ পেছনের একটি লোক সমান ভোট পেয়ে টাই হয়। লোকটি তাদের মারার কথা বলতেই উল্টো সেই লোকটি মারা যায়, আর তারা দুজন আবারও বেঁচে যায়। এরপর ক্রেইগ বলে, কেউ ভলেন্টিয়ার হলে কেমন হয়, যে স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করতে চাইবে। একটি ছেলে রাজি হয়। ক্যান্সারে বাঁচা মহিলাটি কারণ জানতে চাইলে উকিল ব্যক্তিটি বলে, কারণ যাই হোক আমাদের জেনে লাভ কি? সে রাজি হয়েছে, এটাই তো অনেক। ছেলেটি জানায় সে চায় না তার জন্য কেউ মারা যাক। তার বয়স 16 বছর শুনে পঙ্গু লোকটি এতে অসম্মতি জানায়। উকিল লোকটি তখন বলে, 16 বছর বয়সে একজন তার নিজের সিদ্ধান্ত নেবার জন্য যথেষ্ট। ভলেন্টিয়ার হতে চেয়েছে যখন, তাহলে ওই হবে। ধনী ব্যক্তিটি এতে একমত হয় আর ছেলেটির নাম জিজ্ঞেস করে। ছেলেটি জানায় তার নাম শন। এ সময় তার বদলে পেছনে থাকা কৃষ্ণাঙ্গ বর্ণের একজন পাইলট তার আত্মাহুতি দেয়। মৃত্যুর জন্য এগিয়ে আসার ব্যাপার নিয়ে ধনী ও উকিল লোকটির সাথে পঙ্গু ছেলেটির মতভেদ তৈরি হয়। ধনী লোকটি শনকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি এখনো ভলেন্টিয়ার হতে চাও? উত্তরে সে বলে হ্যাঁ। উকিল লোকটি বলে, তুমি একজন সত্যিকারের হিরো। এখান থেকে বেঁচে ফিরলে আমার পরবর্তী সন্তানের নাম তোমার নামেই রাখবো। ছেলেটিও তার জীবনের আত্মত্যাগ করে। সবাই আর্মি লোকটির দিকে তাকিয়ে থাকায় সে বলে, আপনারা তাহলে চান এবার আমি মারা যাই? আমি গত 2 বছর যাবৎ আফগানিস্তানে ছিলাম শুধুমাত্র আপনাদের নিরাপত্তার কথা ভেবে। 2 দিন হলো দেশে ফিরেছি। পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। 7 মাসের একটি বাচ্চা আছে আমার। স্ত্রীকেও দেখিনি অনেক দিন। আমি এখানে মরতে চাই না, বাড়ি ফিরে তাদের কাছে যেতে চাই। এ সময় এশিয়ান ছেলেটি বলে, বাস্তব এটাই যে সবাইকেই মরতে হবে। সময় পার হয়ে যাচ্ছিল, তখন একজন মহিলা ভলেন্টিয়ার হওয়ার জন্য রাজি হয়। সে জানায় তার ছেলে অস্কার গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এ সময় একজন পুরোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলে, পরকালে তার সাথে আপনার অবশ্যই দেখা হবে। এখন আপনি নিশ্চিন্তে মরতে পারবেন।
তখন নাস্তিক লোকটি তাকে বলে, কিভাবে দেখা হবে শুনি? পুরোহিত তাকে বলে সে অন্যের জন্য জীবন দান করেছে, তাই অবশ্যই ঈশ্বর তার পুরস্কার দিবে। কিন্তু এশিয়ান বালক আর নাস্তিক লোকটি তাকে উপহাস করে। নাস্তিক লোকটি বলে, এই মুহূর্তে এই সেন্টার পয়েন্টটি ঈশ্বর, সেটির কাছেই জীবন ভিক্ষা চাও। এই সময় ক্রেগের সাথে তার কথা কাটাকাটি হয়। ক্রেগ বলে 95% মানুষই ঈশ্বরকে বিশ্বাস করে, তুমি সংখ্যালঘুদের একজন। নাস্তিক লোকটি তখন ঈশ্বরে বিশ্বাসী মানুষদের গাধা বলে, ধর্ম নিয়ে কথা বলায় সবাই তাকে আর একটি মেয়েকে ভোট দিয়ে টাই করে। মেয়েটি জানায়, আমি তো কিছুই বলিনি। ঠিক তখনই সে মারা যায়। এরপর সবাই নাস্তিক লোককে বলে, ঈশ্বরের কৃপায় এবার তুমি বেঁচে গেছো। তখন নাস্তিক লোকটি পাশের মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কি অভিনেত্রী? তোমার নাম মনে হয় স্টেসি, তাই না? মেয়েটি বলে, আমার নাম ক্রিস্টিনা। কিন্তু লোকটি তাকে নীল ছবির তারকা বলে দাবি করে আর সবার কাছে খারাপ বানানোর চেষ্টা করে। সে তার দেহের গঠনকে আকর্ষণীয় করে তোলার ব্যাপার নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। কার টাকায় মেয়েটি এসব করেছে জানতে চাইলে সে জানায় তার বস ডেভিড তাকে টাকা দিয়েছে। পরিবার থাকা একটি লোকের সাথে পরকীয়া নিয়ে সে তাকে হেয় করতে থাকে। এমন দুর্ব্যবহারের জন্য সবাই লোকটিকে ভোট দিয়ে মেরে ফেলে। এরপর ধনী লোকটি বলে, সবার পরিবারের কথাও বিবেচনায় রাখা উচিত। একজন তার সন্তানের সংখ্যা জানতে চাইলে সে বলে 60টি। এতে পঙ্গু ছেলেটি উপহাস করে বলে, তাহলে আমার 12টি। কৃষ্ণাঙ্গ বালকটিও তখন বলে ওঠে, তাহলে আমার 26টি। এতে সেই ধনী লোকটি খেপে যায়। ক্রেগ দম্পতি বলে তাদের একটি মেয়ে সন্তান আছে। ক্রেগের ওয়াইফ জানায় তার নাম এমিলি, যার বয়স মাত্র 3 বছর। একজন বলে, সবারই কম বেশি পরিবার রয়েছে। এশিয়ান বালকটি বলে, মেয়ে আছে বলে আপনি ছাড়া পাবেন এমনটিও না। ধনী লোকটি তখন বলে ওঠে, যাদের সন্তান নেই তাদের আগে ভলেন্টিয়ার হওয়া উচিত। অনুবাদক মেয়েটি বলে, ভবিষ্যতে তো সন্তান হতেও পারে। এশিয়ান বালকটি আর মুভির প্রথমে জেগে ওঠা সেই মেয়েটি নিজেদেরকে তখন শিশু বলে দাবি করে। এরপর উকিল মানুষটির প্রশ্নের উত্তরে চুল ছোট মহিলাটি জানায় সে 35 বছর বয়সী আর তার একটি মেয়ে আছে। উকিল জিজ্ঞেস করে, তোমার বিয়ে হয়েছে? উত্তর হ্যাঁ শুনে সে পুনরায় জিজ্ঞেস করে, তোমার স্বামী কি করে? মহিলাটি উল্টো প্রশ্ন করে আর বলে, আমার প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন কেন? তখন সে বলে, সত্য পরিচয় তুলে ধরার উদ্দেশ্যে। মহিলাটি তার ব্যাপারে জানতে চাইলে উকিল বলে, আমার বয়স 41, 2টি ছেলে আর 18 মাসের একটি মেয়ে রয়েছে। সমবয়সী স্ত্রীর সাথে আমার 12 বছরের সংসার। তখনই সময় পার হওয়ার জন্য প্রথমে জেগে ওঠা টিনেজার মেয়েটি র্যান্ডমলি শক খেয়ে মারা যায়। উকিল লোকটি তখনও জিজ্ঞেস করায় মহিলাটি উত্তর দেয়, আমি আমার 4 ভাই বোনকে বড় করেছি। নেশায় আসক্ত বাবা এবং অসুস্থ মাকেও আমার সামলাতে হয়েছে। 3 বছর নেপালে কাজ করেছি। এরপর আমেরিকায় ফিরে এসে এখন একটি নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করছি। উকিল লোকটি তখনও তার স্বামী কি করে সেই উত্তরটি জানতে চায়। উত্তরে সে জানায়, আসলে আমার স্ত্রী আছে। উকিল তখন বলে, তুমি তাহলে সমকামী। অনুবাদক মেয়েটি এবং পঙ্গু ও এশিয়ান ছেলেটি এতে কোনো সমস্যা না পেলেও উকিল লোকটি তাদের মেয়ে বাচ্চার সঠিক মানসিকতা নিয়ে বেড়ে ওঠার ব্যাপারে প্রশ্ন তোলে। সে তখন বলে, এই জায়গাটি আসলে তোমাদের মতো মেয়েদের জন্যই উপযুক্ত। লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলে, এমন একটি মহিলার জন্য অন্য কারো মারা যাওয়াটা কি ঠিক হবে? কেননা ধর্ম ও পারিবারিক মূল্যবোধের উপরই দেশটি গড়ে উঠেছে। সে অনুযায়ী মেয়েটি পাপ করেছে। অন্যরা বলে, পাপ তো সবাই কম বেশি করেছে। তখন লোকটি জানায়, হয়তো খুঁজে বের করতে হবে সবচেয়ে বেশি পাপীকে। মহিলাটি উত্তর দেয়, এলিয়েনগুলো তাহলে আমাকেই খুন করতে চায় কারণ আমি সমকামী বলে। তখন সবাই উকিল লোকটিকে ভোট দেয় আর সে প্রাণ হারায়। ব্রুস নামের লোকটি তখন বলে ওঠে, আমার ছেলেও সমকামী, তাতে দোষের কি? ক্রেগ বলে, এখন এসব বাদ দিন। হয়তো তারা আমাদের মাঝে নির্দিষ্ট কাউকে মারতে চাচ্ছে, যার প্রাণ গেলেই এই খেলা শেষ হবে। এ সময় বড় চুলওয়ালা লোকটি এরিককে দেখিয়ে বলে, ও বলেছিল আমাদের মাঝে কেউ একজন বেঁচে যাবে, কারণ নিজেকে ভোট দেওয়া যায় না। কিন্তু যখন 2 জন থাকবে তখন কি হবে? 2 জনই তো একে অন্যকে ভোট দিবে। এতে টাই হয়ে 2 জনই তো মারা যাবে। এরিক তখন জানায়, এমনটা নাও হতে পারে যদি একজন ভোট না দেয়। আর্মি লোকটি বলে, তার মানে আত্মত্যাগ করলে? এরিক বলে, তাদের বাঁচানোর জন্য কি আমরা আত্মত্যাগ করতে পারি না? সেটি নিয়ে সবাই তখন ভিন্ন ভিন্ন মতামত দিতে শুরু করে। আর্মি লোকটি তখন বলে, গর্ভবতী তরুণীটি আর বাচ্চা মেয়েটি যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তারাই সিদ্ধান্ত নেবে। ডাক্তার সুজান তখন বলে, এই কাজটা আমরাই করে যেতে পারি। তখনই তার আর ব্রুসের মাঝে টাই হয়ে যায়। সুজানকে ব্রুস বলে ওঠে, ওই গাধাটাকে বিয়ে না করলেও পারতে। এরপর তারা দুজনেই মারা যায়। সিঙ্গেল ভোট দিয়ে টাই করে দুজনেই মারা যাবার এই ব্যাপারটি থেকে সবাই নিশ্চিত হয় যে শেষ পর্যন্ত যদি এই গর্ভবতী তরুণী আর বাচ্চা মেয়েটা টিকেও থাকে তবে তাদের মাঝে একজনকে তো মরতেই হবে। বড় চুলওয়ালা ব্যক্তি সেই কাজটি এখনই করতে চাইলে আর্মি লোকটি তার উপর রেগে যায়। এরকম বিরোধিতার সময় ক্রেগ বলে, সত্যি যদি তাদের একজনকে বেছে নিতে হয় তাহলে সে কে
কে হবে? ধনী লোকটি গর্ভবতী তরুণীকে জিজ্ঞেস করে, তুমি কি করতে? মেয়েটি বলে, আমার পেশা জানতে চাইছেন? তখন কৃষ্ণাঙ্গ ছেলেটির টিটকারিতে ধনী লোকটি বলে, আমরা তো সবাই বেঁচে থাকার যোগ্য ব্যক্তিকেই বাছাই করছি। এশিয়ান ছেলেটি বলে, আপনি তাহলে পেশা দিয়ে সেটি যাচাই করবেন? ধনী লোকটি বলে, অনেকের পেশাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুবাদক মেয়েটি বলে, সে গর্ভবতী, বেঁচে থাকার জন্য এই কারণটি যথেষ্ট। ধনী লোকটি তখন বলে ওঠে, বাচ্চা কি এতই গুরুত্বপূর্ণ? পৃথিবীতে তো বাচ্চার অভাব নেই। এছাড়াও সিঙ্গেল মায়েদের বাচ্চা পালনে অনেক কষ্ট হয়। সে গর্ভবতী তরুণীর স্বামীর পেশা ও তার সম্পর্কে জানতে চাইলে আমরা জানতে পারি যে বাচ্চাটি অবৈধ এবং মেয়েটি তখন পর্যন্ত অবিবাহিত। সময় পেরিয়ে যাবার ফলে র্যান্ডমলি এশিয়ান ছেলেটি প্রাণ হারায়। পঙ্গু ছেলেটি তখন ধনী লোকের পেশা জিজ্ঞেস করলে সে জানায়, আমি ব্যাংকে চাকরি করতাম, যেখানে সাধারণ মানুষকে তাদের নিজস্ব ব্যবসার জন্য ঋণ প্রদান করা হতো। কৃষ্ণাঙ্গ ছেলেটি তার স্যালারি নিয়ে প্রশ্ন তুললে সে রাগান্বিত হয়ে বলে, এখানে স্যালারি নিয়ে কথা হচ্ছে না। আমি প্রত্যেকটি দিন কঠোর পরিশ্রম করি, কখনো ঘুষ নেইনি। আমি মানুষের স্বপ্ন পূরণ করতে সাহায্য করি, এছাড়াও আমি দানও করি। অনুবাদক মেয়েটি বলে, মাসে লাখ লাখ টাকা কামালে এসব বলতে কষ্ট তো হবেই না। ধনী লোকটি সেই মেয়েটি কি করে তা জানতে চাইলে সে নিজেকে সাইকোলজি বিষয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট বলে। লোকটি এতে উপহাস করে। তারপর সে পঙ্গু ছেলেটিকে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করা নিয়েও বেশ হেয় করে। এ সময় সমকামী মেয়েটি তাকে বলে, আমাদের ভোট পেতে না চাইলে চুপ থাকুন। লোকটি বলে, পরবর্তী রাউন্ডে যেতে হলে আমাদের কোনো না কোনো কিছুর ভিত্তিতেই তো নির্ধারণ করতে হবে। এ সময় অনুবাদক মেয়েটি তার সামনের স্প্যানিশ ভাষী লোকটিকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সে শক লেগে মারা যায়। ধনী লোকটি তখন স্প্যানিশ ভাষী লোকটিকেও বেছে নিতে বলে। এরিক বলে ওঠে, সে জানতো মেয়েটি আমাদের দলে, তাই সে তাকে শেষ করে দিল। এ সময় গর্ভবতী তরুণী এবং বাচ্চাকে বাঁচানোর পক্ষে আর বিপক্ষে নিয়ে তর্ক শুরু হয়। এরিক বলে, তারা সুযোগ পেলেই ওদেরকে সরিয়ে দিবে, আমরা বাকিরা চাইলেই এসব থামাতে পারি। আমার সাথে কে কে আছেন? গর্ভবতী তরুণী আর বাচ্চা মেয়েটি মিলে আমরা 3 জন, মোট 16 জন বেঁচে আছে, অর্থাৎ আর 6 জন হলেই মোট 9 জন হয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। এ সময় পঙ্গু ছেলেটি আর ক্যান্সারে বেঁচে ফেরা মহিলাটিও তাদের দলে যোগ দেয়। ধনী ব্যক্তিটি আর বড় চুলওয়ালা লোকটি এসবে বেশ বিরক্ত হচ্ছিল, তবে আর্মি লোকটিও এরিকের কথায় একমত ছিল। ক্রেইগ ও তার স্ত্রীকে জিজ্ঞেস করার সময়ই বাচ্চা মেয়েটি ও স্প্যানিশ ভাষী লোকটির মাঝে টাই হয়ে যায়। এ সময় স্প্যানিশ ভাষী মানুষটি বাচ্চা মেয়েটার প্রতি সহানুভূতি দেখিয়ে নিজের আত্মাহুতি দেয়। এতে ধনী ব্যক্তিটি অখুশি হয়, যেটি নিয়ে আর্মি লোকটির সাথে তার বেশ তর্ক হয়। আসলে সবাই এখানে বাঁচার জন্য নিজস্ব উপায় অবলম্বন করছিল। ধনী লোকটির সাথে বড় চুলওয়ালা লোকটিও তাদের দল বানায়। তারা ক্রেইগকে তার স্ত্রীর মৃত্যুর ভয় দেখিয়ে দুজনকে নিজেদের দলে করে নেয়। কৃষ্ণাঙ্গ ছেলেটিও তাদের পক্ষ নিয়ে তারা মোট 5 জন হয়ে যায়। ভোট শুরু হলে আবারও পিচ্চি মেয়েটি এবার ধনী লোকটির সাথে টাই হয়ে যায়। এ অবস্থায় তাদের মাঝে আবারও ভোট হয়। এতে ধনী লোকটি মারা যায় আর বাচ্চা মেয়েটা বেঁচে যায়। প্রথমবার টাই হলো, কিন্তু দ্বিতীয়বার টাই না হবার ফলে বড় চুলওয়ালা লোকটি আর কৃষ্ণাঙ্গ ছেলেটি বুঝে যায় যে কেউ একজন ভোট পরিবর্তন করেছে। তখন ক্রেগের স্ত্রী জানায় সে বাচ্চা মেয়েটিকে ভোট দিতে পারেনি। পঙ্গু ছেলেটি বলে, এখানে কারো জেতার কিছুই নেই, সবাই হেরে যাব, তাই সম্মানের সাথে মারা যাওয়াটাই ভালো। তবে নিজেদের জীবন দিয়ে যদি ওই 2 জনকে বাঁচানো যেত তাহলে খুব ভালো হতো। কিছু লোক তখনও কারো দলেই ছিল না। বড় চুলওয়ালা লোকটি ক্রিস্টিনাকে দলে নেবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর তার কথায় সবাই পঙ্গু ছেলেটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। তখন সে বলে ওঠে, এই 13 জনের মধ্যে 7 জন আমাদের দলে দরকার। কৃষ্ণাঙ্গ ছেলেটি এরপর আর্মি লোকটিকে টার্গেট করতে বলে। আর্মি লোকটি সংখ্যায় কম দেখে ক্রেগের স্ত্রীকে ভোট দিতে চায়, যেন সে ওয়াইফকে বাঁচাতে তার ভোট পরিবর্তন করে। ক্রেগ উপায় না পেয়ে তার ভোট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তখনই আর্মি লোকটি শত্রুতামূলকভাবে কৃষ্ণাঙ্গ ছেলেটিকে ভোট দিতে বলে, ফলে কৃষ্ণাঙ্গ ছেলেটি মারা যায়। বড় চুলওয়ালা লোকটি তখন বলে ওঠে, তোমরা ভুল করেছ, তাই আমার দলের সবাই এখন তোমার স্ত্রীকে ভোট দিবে। কাপল হয়েও পাশাপাশি অবস্থান, যেটি বিশ্বাসযোগ্য নয়। কে জানে আপনাদের হয়তো বিয়েই হয়নি। আমার মনে হয় কি জানেন, আপনারা সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা নাটক সাজিয়েছেন। এভাবে সবার মনে তাদের প্রতি সন্দেহ ঢুকে যায়। লোকটি আর ক্রিস্টিনা মিলে ক্রেইগ আর তার স্ত্রীকে বিয়ের বয়স সহ একজনকে অন্যজনের বাবা মার নাম, কলেজের নাম এবং তাদের জন্মদিন বলতে বলে। এ সময় সমকামী মেয়েটি স্ত্রী হিসাবে থাকা মহিলাকে তার স্বামীর নাম জিজ্ঞেস করে। যেহেতু ক্রেগ প্রথমবার শুধু একবার মাত্র তার নামটি বলেছিল, তাই সেই মহিলাটি এটি ভালোভাবে মনে রাখতে পারেনি। বড় চুলওয়ালা ব্যক্তিটি তাদের দুজনকেই ভোট দিয়ে টাই করতে বলে, কেননা তারা সত্যিই স্বামী স্ত্রী হলে একে অন্যকে ভোট দিবে না। এতে তারা ধরা পড়ে যায়। মিথ্যা এই প্ল্যান বানানোর দোষ তারা একজন অন্যজনের উপর দিচ্ছিল। তখনই ক্রেগ মারা যায়। সবাই তাদেরকে মিথ্যাবাদী বললে মহিলাটি জানায় সে এই লোকটির স্ত্রী নয়, বাদবাকি তার মেয়ে আর বৈবাহিক জীবন সম্পর্কিত সবই সত্য।
তাকে বড় চুলওয়ালা ব্যক্তিটি আর আর্মি লোকটি নানাভাবে বুঝিয়ে নিজেদের দলে টানতে চায়। বড় চুলওয়ালা লোকটি এরপর একজন চুপচাপ থাকা বয়স্ক লোককেও তার দলে আসার কথা বললে সে কোনো উত্তর দেয় না। তারপর সে সমকামী মেয়েটির সাথে কথা বলা শুরু করে আর তার মেয়ে এবং স্ত্রীর নাম জানতে চায়। মেয়েটি জানায় তার মেয়ের নাম ক্লো আর তার স্ত্রীর নাম অ্যামেলিয়া। কাকে ভোট দেওয়া হবে এটি বাছাই করতে করতে অ্যালার্ম বেজে ওঠে। মুভির এই দৃশ্যে আমরা দেখতে পাই যে সবার ভোটের বিভিন্নতার কারণে 5 জন একসাথে টাই হয়ে যায়। এই 5 জনের মধ্যে ছিল সমকামী মেয়েটি, চুল বড় লোকটি, ক্রিস্টিনা, ক্যান্সারে বাঁচা মহিলাটি আর আর্মি ব্যক্তিটি। তবে পুনরায় ভোটের ফলে বড় চুলওয়ালা ব্যক্তিটি ছাড়া বাকিরা মারা যায়। বেঁচে উঠেই সে বলে আর মাত্র 7 জন বাকি। সে তার দল ভারী করতে চায় আর গর্ভবতী তরুণীকে জিজ্ঞেস করে পেটের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। উত্তরে সে জানায় আমি জানি না। সে তার পেটের বাচ্চার মৃত্যুর ভয় দেখিয়েও তাকে নিজের দলে টানতে ব্যর্থ হয়। পুরোহিত লোকটিকে জিজ্ঞেস করতেই সে আত্মাহুতি দেয়। এতে বড় চুলওয়ালা লোকটি খুশি হয়ে যায় কারণ তাদের 6 জন এখন সমান সমান দুটি দলে বিভক্ত। সে এরিককে হুমকি দেয়। এতে এরিক জানায় মরলে মরবো। লোকটি তাকে ভলেন্টিয়ার হতে বলায় এরিক বলে আমি ভলেন্টিয়ার হলে তোমাকেও হতে হবে। তখন তারা চুক্তি করে যে এরিকরা 3 জন ক্রেইগের স্ত্রী সেজে থাকা মহিলাটিকে ভোট দিবে আর বড় চুলওয়ালা লোকেরা পিচ্চি মেয়েটাকে ভোট দিবে। স্ত্রী সেজে থাকা মহিলাটি এতে আতঙ্কিত হয়ে পড়ে। কথা মতো গর্ভবতী তরুণী, পিচ্চি মেয়েটি এবং এরিক সেই মহিলাকেই ভোট দেয়। এদিকে চুলওয়ালা ব্যক্তিটি আর স্ত্রী সেজে থাকা মহিলাটি পিচ্চি মেয়েকে ভোট দিলেও নিশ্চুপ থাকা মানুষটি কোনো ভোট দেয় না। ফলে মহিলাটি একটি ভোট বেশি পেয়ে তার প্রাণ হারায়। তখনই এরিক ব্যাখ্যা করে যে এই লোকটি কখনোই কাউকে ভোট দেয়নি। সে প্রথম থেকেই এভাবে চুপচাপ দাঁড়িয়েছিল আর এভাবেই এতদূর পর্যন্ত এসেছে। বড় চুলওয়ালা লোকটি তখন বলে উনি কি এভাবেই বেঁচে যাবে? এরিক জানায় ভোট দিয়ে দেখা যাক। সে ভাবে সবাই নিশ্চুপ থাকা লোকটিকেই ভোট দিচ্ছে, কিন্তু এরিক চালাকি করে গর্ভবতী তরুণী আর পিচ্চি মেয়েটির সাহায্যে তাকেই শেষ করে দেয়। আমরা তখন জানতে পারি যে এরিক শুরু থেকে নিশ্চুপ থাকা মানুষটির দিকে নজর রেখেছিল। মানুষটি এখন পর্যন্ত কোনো কথাও বলেনি এবং কাউকে ভোটও দেয়নি। আসলে সমাজে অনেক মানুষই থাকে যারা কোনো কিছুতেই অংশ নিতে চায় না। এই মানুষটিও ছিল এমনই একজন। মুভিটি দেখার সময় আমার মতো অনেকেই এই লোকটিকেই এসবের পেছনের কারিগর হিসেবে মনে করে বসবেন, কিন্তু তিনিও আসলে আর সবার মতোই স্বাভাবিক একজন ছিলেন। তখন তারা তাকে ভোট দিয়ে গেম থেকে সরিয়ে দেয়। গর্ভবতী তরুণীটি জানতে চায় তাদের সাথেই কেন এসব হচ্ছে। এরিক বলে হয়তো এসব কোনো পরীক্ষা যেখানে আমাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। তরুণীটি তখন বলে এখন কি হবে? এরিক জানায় সব তোমাদের হাতে। আমি যাবার পর তোমাদের মধ্যেই কাউকে এগিয়ে আসতে হবে, নইলে দুজনই মারা যাবে। ছোট মেয়েটি যার নাম কেটি, সে গর্ভে থাকা বাচ্চাটির জন্য নিজের জীবন দিতে রাজি হয়। এরিক জানায় তাহলে চলো একসাথে যাই। সময় শেষ হয়ে যাচ্ছিল বলে পিচ্চি মেয়েটি তখন সার্কেলের বাইরে পা দেয়। এই সময় মুভিতে আমরা যেটি দেখি তা সকল দর্শককে অবাক করে দিতে বাধ্য করবে, কেননা সেখানে এরিক বাদে বাকি দুজনই মারা গিয়েছে আর সে বেঁচে আছে। আসল ঘটনাটি হচ্ছে বাচ্চা মেয়েটি আত্মাহুতি দিলেও এরিক তা করেনি, বরং শেষ সময়ে সে গর্ভবতী তরুণীকে ভোট দেয়। ফলাফল স্বরূপ তারা দুজনই মারা যায় আর এরিক বেঁচে থাকে। গর্ভবতী তরুণীটি ভয় পেয়ে গিয়েছিল আর ইমোশনাল হয়ে চোখ বন্ধ করে নিয়েছিল, যেই সুযোগের সদ্ব্যবহার করেছে এরিক। এরপর আবারও অ্যালার্ম বাজতে শুরু করে। এরিক চিৎকার করে বলে এগুলো তাহলে অহেতুক ছিল নাকি আমাকে তোমাদের পছন্দ হয়নি? আমি তো সবার মতোই বাঁচার চেষ্টা করেছি, তোমরা তো এটাই চেয়েছিলে। ঠিক তখনই সেখানে টাই হয়। এরিক সামনে তাকিয়ে দেখে মেয়েটির গর্ভে থাকা সন্তানের সাথে তার টাই হয়েছে। সে আবারও ভোট দিয়ে গর্ভের শিশুটিকেও শেষ করে দেয়। মুভির পরের দৃশ্যে আমরা দেখি যে একটি বাঁধের পাশে এরিক অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। সে আকাশে কিছু স্পেসশিপ দেখতে পায় যেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে এই মরণ খেলা থেকে সার্ভাইভ করেছে। সে একটি টানেল দিয়ে বেরিয়ে এসে দেখে তার মতোই কিছু সার্ভাইভ করা মানুষজন দাঁড়িয়ে স্পেসশিপগুলোকে দেখছিল। এ সময় এরিক খেলাটি চলাকালীন তার বিভিন্ন কথা মনে করতে থাকে, যে পন্থায় সে ওই সার্কেলের একমাত্র জীবিত ব্যক্তি হয়ে ওঠে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে স্পেসশিপগুলি ছিল কোনো এলিয়েনদের, যারা মানুষের সহজাত প্রবৃত্তি জানার জন্য এমনটি করেছিল, অথবা এটি কোনো মরণ খেলাও হতে পারে। আবার এমনও হতে পারে যে বিজ্ঞানীরা পৃথিবীর জনসংখ্যা কমিয়ে যোগ্য ব্যক্তিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এমনটি করেছিল। তো যাই হোক, সাইফাই থ্রিলার জনরার অন্যরকম এই মুভিটির নাম সার্কেল, যেটি 2015 সালে মুক্তি পেয়েছিল এবং এখন পর্যন্ত আইএমডিবিতে 6 রেটিং ধরে রেখেছে। এটি এলিয়ান নির্ভর সাইফাই অ্যাকশন ধর্মী কোনো মুভি নয়, বরং এখানে সমাজের একটি সার্বিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
আমাদের চারপাশে ভালো মন্দ মিলিয়ে নানা পেশার নানা শ্রেণীর মানুষ বসবাস করে, কিন্তু বাঁচা মরার কথা আসতেই সকলের আসল রূপটি প্রকাশ পায়। মুভিটির কাহিনীটি অদ্ভুত হলেও এতে এমন একটি সোশ্যাল মেসেজের প্লট তৈরি করা হয়েছে যেখানে মানুষের সত্য, মিথ্যা, রাগ, দুঃখ, পিছুটান, ধোঁকাবাজি, চালাকি, বোকামি, শত্রুতা, স্বার্থপরতা, মহানুভবতা, ভালোবাসা ইত্যাদি নানা অনুভূতির সংমিশ্রণ ফুটে উঠেছে। এখানে এটিও দেখানো হয়েছে এরিক কিভাবে সবার চোখ থেকে এড়িয়ে গিয়েছে, কিভাবে সে সবার সাথে সহানুভূতিশীল সম্পর্ক বজায় রেখেছিল। এছাড়াও সে চালাকি করে গেমটি সম্পর্কে তাদেরকে কিছু ধারণা দিয়েছিল এবং দুটি দলে সবাইকে বিভক্ত করে ফেলেছিল। সে তার পাশের লোকদের উপরও সঠিকভাবে নজর রেখেছিল। সবশেষে এরিক সুযোগের সদ্ব্যবহার করেছিল বলেই সে প্রাণে বেঁচে যায়। এখানে সে তার বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করলেও সর্বশেষে দর্শকের চোখে সে সবচেয়ে মন্দ লোকে পরিণত হয়। আমরা অনেক সময় দেখি সমাজে এমনও মানুষ আছে যারা উপরে উপরে অন্যের উপকার করার ভান করলেও প্রয়োজনে তাদের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। এরিকও এমনই একজন যাদেরকে বিশ্বাস করলে গর্ভবতী তরুণীটির মতো আপনিও ঠকবেন। তো বন্ধুরা, কেমন ছিল আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই মুভির এক্সপ্লেনেশনটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সকলে সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।